এবং এই যে 60 থেকে 70 হাজার টাকা, এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য এটা বহন করা খুব কঠিন। খুব কমই আছে ফ্যামিলি আছে যে 4 মাসের জন্য তাকে 60 থেকে 70 হাজার টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কি করা হবে। পার্বত্য অঞ্চল কি না, পার্বত্য অঞ্চল পিছিয়ে থাকা না, আমাকে রাখা। একটা অঞ্চল যে পিছিয়ে আছে সেজন্য তো একটা রাষ্ট্রেরও দায়িত্ব আছে সেই অঞ্চলটাকে একটু কি করা, ফোকাস করা। সেরকম একটা রাষ্ট্রের প্রতি আমাদেরকে আসলে ধিক্কার জানাতে হয় যে রাষ্ট্র আসলে একটা অঞ্চলকে ঠিক কতটা আসলে পিছিয়ে, সেজন্য তারা বলতেছে প্রায় হচ্ছে যে 50% হচ্ছে তার কি পার্বত্য অঞ্চলে তারা দরিদ্র সীমার নিচে বসবাস রাখতে পারে। প্রথম বিষয় হলো যে আমাদের পার্বত্য অঞ্চলে আমরা বলে থাকি যে আসলে আমাদের পার্বত্য অঞ্চলে কেন আসলে শিক্ষার হার এতটা পিছিয়ে। আপনারা দেখেছেন যে এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা নির্দিষ্ট একটা অঞ্চল কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, কতটা পদদলিত হলে সেই অঞ্চলের শিক্ষার হার এতটা পিছিয়ে থাকতে পারে। এবং সেখানে পার্বত্য অঞ্চলে আসলে আপনারা জানেন যে আমরা কি করতে পারি না, দেখেন অনেকগুলো সমস্যা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাই না? তো সেই সমস্যার মধ্যে আরো কত কত সমস্যা যে আছে সেটা আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে জানেন। এবং এটার পাশাপাশি আপনারা জানেন যে এখানে আসলে শিক্ষার হার মূলত পিছিয়ে থাকার বেশ কিছু কারণ আছে। জানেন হচ্ছে সেখানকার আমরা এখানে দেখতে পাই যে আসলে যে সেখানকার স্টুডেন্টরা আসলে স্বপ্ন দেখতে পারে না, তাই না? স্বপ্ন কেন দেখতে পারে না? ওই যে আপনাদেরকে তো আগের ভিডিওতে আসলে বলার চেষ্টা করেছে, আসলে স্বপ্ন দেখতে না পারার কারণ হচ্ছে তাদের অনেক প্রতিবন্ধকতা আছে। সেটা ফাইন্যান্সিয়াল প্রতিবন্ধকতা, সেটা তার আসলে সেই যে জায়গা থেকে তার ভেতরে বিশ্বাস নাই যে আমার পক্ষে যে আসলে সেই জায়গায় যাওয়াটা সম্ভব বা পড়াশোনা করে বড় কিছু করা সম্ভব, সেটা তার ভেতরে যে একটা বিশ্বাস থাকার কথা সেই বিশ্বাসটা নাই, বুঝতে পারেন নাই। তো দেখবেন হচ্ছে কি তাদের ক্ষেত্রে আসলে স্বপ্ন দেখার সুযোগটা নাই। এবং সেই স্বপ্ন না দেখতে পারার একটা বড় কারণ হচ্ছে তারা আসলে কি নাই, উদাহরণ নেই। সে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যে পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাইতে পারছে সেরকম কোন এক্সাম্পল নাই। আত্মীয় স্বজনের মধ্যে তো নাই, পুরো এলাকার মধ্যে নাই, পুরো এলাকার মধ্যে তো নাই, কয়েক এলাকার মধ্যেই নাই। তো পড়াশোনা করে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারছে কেউ একজন, যাইতে পারছে, এটা তো আসলে আমাকে জানতে হবে, আগে দেখতে হবে আমার চোখে। দেখার পরে তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমি আমার জায়গা থেকে পড়াশোনাটা এগিয়ে নিতে পারবো। তো সেই সুযোগটাও আমার মধ্যে নাই। আপনি দেখবেন যে আসলে সেটা কেন হয়? সেটা হয় হচ্ছে যে শুরুতে আপনাদেরকে হচ্ছে যে যেটা বলার চেষ্টা করেছি, শুরুতেই হচ্ছে তাদের কি ওই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তার ফ্যামিলিতে এত প্রবলেম, সে পড়াশোনা করবে সে মাইন্ডসেট থাকে না, ফ্যামিলি থেকে সে যে পড়াশোনা করবে সেরকম কোনো আদেশ পায় না। আপনি দেখবেন হচ্ছে ঢাকা শহরে বা শহরাঞ্চলে যেটা হয় যে একটা ছেলে সে ছোটবেলা থেকে তার বাসায় সেটা ঐতিহ্য যে না তোমাকে পড়াশোনা করতে হবে, ডাক্তার হইতে হবে, ভালো একটা জায়গায় তোমাকে পৌঁছাইতে হবে, না হয় আমাদের ঐতিহ্য, আমাদের বংশের যে ঐতিহ্য সেটা থাকবে না। তো তাদের ক্ষেত্রে নরমাল যে বিষয়টা আছে সেটা হচ্ছে সবাই পড়াশোনা করবে, পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাবে, সেটা একটা নরমাল বিষয়। কিন্তু আমাদের জন্য সেটা অ্যাবনরমাল। আমাদের জন্য নরমাল কোনটা? এটার ঠিক বিপরীতটা। তো একটা ছেলে সে হচ্ছে ক্লাস সর্বোচ্চ পড়াশোনা করলে 3-5 পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে গিয়ে হচ্ছে এলাকায় কোনো রকম 400-500 টাকা দিন মজুরের কাজ করবে, করার পরে সে ফ্যামিলির হাল ধরবে, বিয়ে শাদী করবে, শেষ। এটা হচ্ছে আমাদের ওখানকার জন্য নরমাল। আর আমাদের ওখানকার জন্য পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাবে, এটা হচ্ছে অ্যাবনরমাল। বুঝতে পারছেন? এটা খুবই অস্বাভাবিক একটা বিষয়। মানে এটা মানে হচ্ছে স্বপ্নেও কল্পনা করা যায় না এমন একটা বিষয়, তাই না? অধিকাংশ ক্ষেত্রে এরকম, সব ক্ষেত্রে অবশ্য না। তো সেই জায়গায় আসলে তার জন্য যে শিক্ষার ব্যয়টা বহন করবে আমার ফ্যামিলি তো পারে না। আমাদের ফ্যামিলিটা কি পারে না, শিক্ষার ব্যয় বহন করতে পারে না। বর্তমান সময়ে আপনারা জানেন যে আসলে পড়াশোনা মানে এখন তো শুধু টাকা ঢালতে হয়, তাই না? তো হচ্ছে যে আগের সময় আমরা দেখেছি ওখানে যে প্রাইমারি স্কুলে প্রত্যেক মাসে মাসে 200-300 টাকা করে কি দেওয়া লাগছে, বৃত্তি দিত, সরকারের পক্ষ থেকে বৃত্তি আসতো, যাতে করে তাদেরকে কি করা হতো, মানে হচ্ছে যে অনুপ্রাণিত করার জন্য। এবং সেই 200-300 টাকার জন্য কিন্তু আমাদের ওখানকার মা বাবারা কি করে, যে স্কুলে ভর্তি করালে সে 200 টাকা করে মাসে পাবে, 300 টাকা করে মাসে পাবে, সেই জন্য ছেলেকে স্কুলে ভর্তি করাইতে হবে। কতটা দুঃখজনক বিষয়, তাই না? তো সেটা প্রাইমারি এবং এসএসসি এইচএসসি লেভেলে উঠতে আপনি দেখবেন হচ্ছে যে ছেলের পেছনে যে প্রাইভেটের জন্য টুকটাক টাকা দেওয়া লাগে, স্কুলের যে বেতন দেওয়া লাগে, স্কুলের বেতন আর কত, হ্যাঁ? তো সেই টাকাটা দিতে পারে না, ছেলের যে হচ্ছে খাতা কেনা কলম কেনার যে টাকাটা আছে সে টাকাটা দিতে পারে না, সেজন্য হচ্ছে আমাদের ফ্যামিলি কি করতে পারে না, সেটা বহন করতে পারে না। এবং সে যদি আসলে আপনি দেখবেন হচ্ছে বিশ্ববিদ্যালয়, আমরা তো আসলে বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতেছে, তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে বা উচ্চশিক্ষার জন্য আমাদের কাজ, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আমাদের এটা মূলত। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আপনি হলো যে এই সেই অঞ্চল থেকে, পার্বত্য অঞ্চল থেকে কোচিং করার জন্য ঢাকায় আসা তো খুব কমই হয়, চট্টগ্রামে এসে অনেকে কোচিং করে। সেক্ষেত্রে কি হয়, আপনি জানেন যে একটা কোচিং এ ভর্তি হওয়ার জন্য সে যদি কোচিং এ ভর্তি হয় তাহলে তার ফিজিক্যাল যে কোচিং সেন্টার গুলো আছে সেখানে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে 10 থেকে 12 হাজার টাকার মতো তার কি লাগে, তার হচ্ছে কোচিং এ ভর্তি ফি লাগে। শুধু এই টাকার মধ্যে কি শেষ না, তাকে যে 4 মাস এবং 5 মাস তাকে যে সেখানে চট্টগ্রাম থেকে পড়াশোনা করতে হবে, তার থাকা বাবদ অনেকের কি 8-10 হাজার টাকা করে প্রতি মাসে লাগে। এবং সেই 8-10 হাজার টাকা আপনি যদি হিসাব করেন, এই যে 8,000-10,000, এই যে 8 থেকে আপনি যদি 4 মাস হিসাব করেন, আপনার হচ্ছে 4 মাসে আপনার 32,000 টাকা লাগবে। এবং আপনি দেখবেন হচ্ছে যে কি এই যে 32,000 তার থাকা লাগতেছে, এবং সেই জায়গায় তার আসলে কি ওই যে খাতা কলম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে বইগুলো আছে অনেক ভ্যালুয়েবল,
তাই না? অনেক টাকা খরচ করে এগুলো কিনতে হয়। এবং সেই জায়গায় শুধু সেটা না, আপনি দেখবেন হলো যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম কিনতে হয়, সেখানে টাকা লাগে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়, সেই আসা যাওয়ার টাকা লাগে। এরপরে হচ্ছে যে আপনার কি ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম কিনা এগুলোর জন্য টাকা লাগে। সবকিছু মিলে অ্যাডমিশন টাইমে একটা ছেলের বা একটা মেয়ের, একটা স্টুডেন্টের তার হচ্ছে মিনিমাম তার হচ্ছে 60 থেকে 70,000 টাকার মতো লাগবে। এবং এই যে 60 থেকে 70,000 টাকা, এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য এটা বহন করা খুব কঠিন। খুব কমই আছে ফ্যামিলি আছে যে 4 মাসের জন্য তাকে 60 থেকে 70,000 টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কি করা হয়। কেন? কারণ ওই যে আপনাদেরকে বললাম যে দরিদ্র, আমাদের ওখানকার মানুষরা অধিকাংশই হচ্ছে দরিদ্র। এবং সেখানে হচ্ছে আপনারা জানেন যে আমরা একটু দেখলাম যে আসলে দরিদ্রতার হার কিরকম। সেখানে তারা বলতেছে প্রায় হচ্ছে যে 50%ই হচ্ছে তার কি পার্বত্য অঞ্চলে তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। কথা বুঝতে পারছেন? এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে কিরকম। তা আমাদের বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট অঞ্চল সারা দেশের মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চল ঠিক কতটা আসলে পিছিয়ে থাকতে পারে। তো আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। আমাদেরকে আসলে মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রতি আসলে আমাদের একটা কি আছে, আক্ষেপ আছে যে একটা অঞ্চলকে, একটা অঞ্চল যে পিছিয়ে আছে সেজন্য তো একটা রাষ্ট্রেরও দায়িত্ব আছে সেই অঞ্চলটাকে একটু কি করা, ফোকাস করা, তাই না? তো হচ্ছে যে আমাদের আসলে সেরকম একটা রাষ্ট্রের প্রতি আমাদেরকে আসলে ধিক্কার জানাতে হয় যে রাষ্ট্র আসলে একটা অঞ্চলকে ঠিক কতটা আসলে পিছিয়ে রাখতে পারে। তো আমরা হচ্ছে যে আমাদের দেশে আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তারা যাতে কি করে আমাদের এই অঞ্চলে কি করে মানে হচ্ছে বেশি মনোযোগ দেন, ফোকাস করেন, সেটা এডুকেশনালি হোক, অন্যান্য যে কোনো ক্ষেত্রেই হোক। এবং সেজন্য আমরা আপনারা হচ্ছে যে এর আগের ভিডিওতে প্রচন্ডভাবে আপনারা কমেন্ট করেছেন, আপনারা বলেছেন যে আসলে পার্বত্য অঞ্চল কি না, পার্বত্য অঞ্চল পিছিয়ে থাকা না, আমাদের এখানকার স্টুডেন্টরা প্রচুর মেধাবী। তারা আপনাদেরকে হচ্ছে যে বলার চেষ্টা করে যে পার্বত্য অঞ্চলের যারা হচ্ছে বসবাস করে তারা ন্যাচারাল এনভায়রনমেন্টে কি করে তারা বসবাস করে, এবং সেখানে তাদের যে বেড়ে ওঠা সেটা প্রকৃতির যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তি পেয়ে তারা হচ্ছে বড় হয়, তারা হচ্ছে বেড়ে ওঠে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারা প্রচন্ড মেধাবী। হ্যাঁ, তাদের মেধা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন তাদের মেধার স্বাক্ষর রেখে তারা বিভিন্ন জায়গায় এখন খেলাধুলা বলেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক বড় তাদের একটা অবদান রাখতেছে। তো সেই জায়গায় তারা আসলে পিছিয়ে থাকার মতো জনসাধারণ না, কিন্তু আপনারা বলেছেন যে তাদেরকে আসলে পিছিয়ে রাখা এবং আমরা এটা প্রত্যাশা করি যারা হচ্ছে যে আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছেন বা রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আছেন তারা যাতে আমাদের এই অঞ্চলটাকে বেশি ফোকাস দেন এবং এখানকার যে অভ্যন্তরীণ সমস্যা আছে সেগুলো সমাধানের ক্ষেত্রে গুরুত্ব দেন। এবং এই জায়গায় আমরা আসলে কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন যে এত খরচ তো তারা বহন করতে পারে না। এবং সেই জায়গায় বর্তমানে এই যে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটালি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্টুডেন্টরা নিচ্ছে, সারা দেশে নিচ্ছে, এবং সেই জায়গায় আমরা ডেডিকেটেডলি আমরা শুধু পার্বত্য অঞ্চল নিয়ে কাজ করবো বলে আপনাদেরকে বলেছি। পার্বত্য অঞ্চলের পাশাপাশি যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করে তারা যদি চায় আমাদের কাছ থেকে সেবা নিতে, অবশ্যই তারা নিতে পারে। এবং সেই জায়গায় পাঠশালা এডুকেয়ার থেকে পরিপূর্ণ সেবায়, অর্থাৎ আমাদের এখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থীদের কর্তৃক এই পরিচালিত হচ্ছে যে কি আমাদের পাঠশালা এডুকেয়ার, এবং এখান থেকে খুব দারুণভাবে আমরা পরিপূর্ণভাবে সার্ভিসটা দিব। এবং এখান থেকে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা কিন্তু তারা এখান থেকে সার্ভিসটা নিতে পারবে। এবং এটার জন্য যা দরকার আছে বাজারে প্রচলিত যে কোচিং সেন্টারগুলো তারা যে ধরনের সার্ভিস দিয়ে থাকে আমরা এক চুল পরিমাণ কম সার্ভিস আমরা দিব না। আমাদের এখানকার স্টুডেন্টরা, আমাদের এখানকার যারা পড়াবে, টিচাররা যারা পড়াবে, তারা দেশসারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবে এবং তাদের যে তত্ত্বাবধানে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করবে, এখান থেকে সর্বোচ্চ সার্ভিসটুকু পাবে। সেই যে একটা আশ্বাস বা বিশ্বাস আমাদের উপর আপনারা রাখতে পারেন। তো এই জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের সাথে থাকার জন্য আমি আহ্বান জানাবো, এবং সেই সাথে পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আমাদের এই প্ল্যাটফর্মের নাম আপনারা ছড়িয়ে দিবেন, এবং আমরা যাতে অনেক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের জায়গা থেকে আমরা যে সেবা দেওয়ার জন্য হচ্ছে যে উদ্যত হয়েছি সেই সেবাটা যাতে আমরা পৌঁছে দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।